এটি কোনো চলচ্চিত্রের সংলাপ নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি শোকজ লেটারে লেখা বাস্তব ঘটনা। দেশের সবচেয়ে বড় ও প্রাচীন এই চিকিৎসা প্রতিষ্ঠানেই রক্ত চুরি, বিক্রি এবং মিশ্রণের মতো ভয়ঙ্কর এসব অপরাধ ঘটছে বছরের পর বছর ধরেই। বাংলা এডিশনের হাতে আসা অন্তত 4টি শোকজ লেটারে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগের মুখে রয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ মুন্নাফ হোসেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট মুরাদ মিয়া, অফিস সহায়ক শামসুদ্দিন মিন্টু ও মনিরুজ্জামান। ডিএমসিএইচ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান স্বাক্ষরিত এই শোকজ লেটারগুলোর কপি পাঠানো হয়েছে হাসপাতাল পরিচালক বরাবর। হাসপাতালের এসব কর্মী পকেটে করে রক্ত ও প্লাজমা চুরি করে নিয়ে যান। এমনকি ব্লাড ব্যাগে চিকিৎসকদের লেখা তথ্য মুছে নিজেরা নতুন তথ্য লিখে রাখেন। এসব নিয়ে অনুসন্ধানে নামে বাংলা এডিশন টিম। কারা এই চক্রের সাথে জড়িত, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবেই বা সংগঠিত হচ্ছে এই ভয়ঙ্কর সব অপরাধ, এমনকি এমন সব অপরাধ করার পরও কোন শক্তি বলে অপরাধীরা এখনো বহাল ক্ষমতার চেয়ারে, এ নিয়ে অনুসন্ধান চালাতেই বেরিয়ে আসে একের পর এক রোমহর্ষক চিত্র। বাংলা এডিশনের গোপন ক্যামেরায় দেখা মেলে দালাল চক্রের কয়েক সদস্যদের। ধরা পড়ে রক্তের ব্যাগ আর টাকা বিনিময়ের দৃশ্য। কথা বলতে চাইলেই ছুটে পালায় চক্রের এক সদস্য। কয়েকদিনের অনুসন্ধানে এই চক্রের অন্যতম হোতা হিসেবে উঠে আসে ফরিদ খান নামে এক ব্যক্তির নাম। দেখা হয় তার সঙ্গেও। প্রথমে গোয়েন্দা সদস্য পরিচয় দিলেও পরে স্বীকার করেন চাকরি না করেও দিনভর হাসপাতালেই কাটান তিনি। তবে কি কারণে এখানে, তার কোনো উত্তর মেলেনি। কথাটা বলি সেটা কখনো আসে। এই যে সকালে যে আর্মি আইছে, আপনি যে এখানে কি করেন আমি এটা বুঝতেছি না। আপনার কাজ কি এখানে সারাদিন? আমার কাজ কি? হ্যাঁ, এই যে দুপুরে খাইছি, এখন দুইটা গল্প টল্প করে আবার চা সিগারেট খাবো, আবার গল্প হবো, এই হলো আমার। আপনি যদি দেখে ওখান থেকে যে রুগী যারা ব্লাডের রিকোজিশন নিয়ে আসে তাদের কাগজপত্র দেখেন, আবার ছবি তোলেন। ছবি তুলে কি করেন? হ্যাঁ, রুগীদের কাছ থেকে ব্লাডের কাগজ, যেটা মেডিকেলে হয় না, যেটা এমআরআই মেশিন নষ্ট, ব্লাডের ওই সেকশনে কি করেন? না, ব্লাডের সেকশনে আমি কাজ করি। আমাদের কাছে প্রমাণ আছে, ছবি আছে, প্রুফ আছে, সব আছে। আনসার সদস্যরা কেন তাদের দেখেও দেখেন না, সেই প্রশ্নেরও উত্তর মেলেনি। আনসার সদস্যদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষও। একটা দালাল সারাদিন এখানে দাঁড়ায় থাকে, সকাল থেকে রাত পর্যন্ত। আমরা আজকে যে 15 দিন আসলাম, 15 দিন তাকে পাইছি। আপনাদের লোকজনের কথা বলে যায়, আপনারা বাধা দেন না কেন? আমি তো দেখিনি, আমি তো দেখলে তো সরাই দিই। আপনি কি অন্ধ? আমরা আসলে মনে করেন দালালের কাজটা আগে হয়, তারপরে আমার। তারা তো এখানে বসে থাকে, ওদের কাজ নাই তো। অর্থাৎ দেশের প্রাচীন ও সবচেয়ে বড় এই চিকিৎসা কেন্দ্রকে ঘিরে রক্ত কেনা বেচার বিরাট একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতালের কর্মীদের সহযোগিতায় এই সিন্ডিকেট সদস্যরা দিনভর হাসপাতাল প্রাঙ্গণেই অবস্থান করে অপরাধ চালিয়ে যাচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ঘেরা হাসপাতাল কম্পাউন্ডে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সাথেও গড়ে তুলেছে ঘনিষ্ঠ সম্পর্ক। অভিযোগ আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মুন্না, ল্যাব অ্যাটেন্ডেন্ট মুরাদ, অফিস সহায়ক মিন্টু, হাশেম, মনিরুজ্জামান সহ আরও কয়েকজন বহিরাগত ব্যক্তি এই দালাল চক্রের সঙ্গে যোগ সাজসে নানা অপকর্ম করে আসছে। হাসপাতালে কর্মরত এই কর্মীদের বেশিরভাগই বছরের পর বছর ধরে একই বিভাগে কর্মরত। অভ্যন্তরীণ এই সিন্ডিকেটের মাস্টার মাইন্ড হিসেবে উঠে আসে আরেকটি নাম, দেলোয়ার হোসেন। বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট এই দেলোয়ার 2010 সাল থেকে এখানেই আছেন। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। মনে করেন যে আমার নাম আছে, আমি এর সাথে কোন কাজের সাথে যুক্ত আছি এটা তো সহজ। অবশ্যই প্রমাণ করে দিলে অবশ্যই আমি অপরাধী। কারণ আপনি কি, আপনি নিজে জানেন, আপনি এই কাজটা করছেন কিনা, আপনি নিজে জানেন। আমি আমার দিক থেকে 100%
শুধু কর্মচারীরাই নয়, হাসপাতালের এমন বিশেষ বিশেষ শাখায় কাজ করতে আনসার সদস্যরাও নাকি করে থাকেন নানা তদবির। দালালদের সাথে ওরা দাঁড়িয়ে গল্প করে, এবং আমি এটাও শুনছি যে কিছু কিছু ডিপার্টমেন্টে পোস্টিং নেওয়ার জন্য আনসারদের মধ্যে বিশাল একটা লেনদেন হয়, যে অমুক ডিপার্টমেন্টে গেলে অনেক লাভ। মানব সেবার ব্রত নিয়ে রক্ত দিতে আসা ডোনাররা দালালদের এইসব কর্মকাণ্ডে দিন দিন আগ্রহ হারাচ্ছেন। বিপাকে পড়ছেন রোগীর স্বজনরাও। এক ব্যাগ ব্লাড ডোনেট করছেন, তো হাসপাতাল ওখানে ওরা যারা ছিল তারা কি করছে, একটা ব্যাগকে তারা 2টা ব্যাগ বানাইছে, তার সাথে তারা স্যালাইন মিক্স করে ওটাকে 2 ব্যাগ বানাইছে। এটা তো ভাই মানে আমরা তো এটা করতেছি ভালো কিছুর আশায়, ওরা যদি এরকম কোনো কিছু করে তাহলে তো মানুষের বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে, মানুষ তো এভাবে আর দিতে চাবে না। আমার ভাষ্যমতে আইনের আওতায় আনা হোক এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। তাদের তো আইনের ব্যবস্থা মানে বা ভালো একটা শাস্তি চাই আমি, কিন্তু আমার রক্ত আরেকজনকে দিবে সেটা তো ঠিক না, যার জীবনে যে এই কাজটা না করে মানে এগুলা। এরই মধ্যে ভয়ঙ্কর এসব অপরাধের অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছেন অভিযুক্তরা। এর প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে নামমাত্র শাস্তি। মুন্নাফকে ট্রান্সফিউশন বিভাগ থেকে সরিয়ে ক্লিনিক্যাল প্যাথোলজিতে, মনিরুজ্জামানকে অটোক্লেভ শাখায় এবং মুরাদকে প্যাথোলজি বিভাগে বদলি করা হয়েছে। বাংলা এডিশনের অনুসন্ধান বলছে, অপরাধ প্রমাণের পরও শাস্তি নয়, বরং বদলির মধ্য দিয়েই রক্ষা করা হচ্ছে অভিযুক্তদের। আর সে কারণেই বদলিকৃত বিভাগে গিয়ে টানা কয়েকদিনও মেলেনি তাদের কোনো খোঁজ। সরকারি দপ্তরের শোকজ লেটারগুলোতে উল্লেখিত অপরাধগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ একাধিক ব্যাগ থেকে রক্ত সংগ্রহ করে একটি নতুন ব্যাগ তৈরি করা। একবার ভাবুন তো, এমন মিশ্রিত রক্ত মানব শরীরে প্রবেশ করলে মানব দেহে ঠিক কি ঘটতে পারে, সেই ভয়াবহতার কথাই জানালেন হাসপাতালটির ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান নিজেই। আচ্ছা, এটা আসলে মানে আমাদের এক একজনের শরীরে এক এক রকমের অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে, যার জন্য আমরা ব্লাডটা দেওয়ার সময় কিন্তু ক্রস ম্যাচিংটা করে নেই যে ব্লাডটা আমরা ওই পেশেন্ট নিতে পারবে কিনা। তো আমরা শুধু ওই ব্যাগটাই ওই পেশেন্টের জন্য সেফ করি, কিন্তু যখন অনেকগুলো ব্যাগ থেকে মেশানো হচ্ছে, হ্যাঁ, তখন তো এক একজনের এক একটা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি এসে যাচ্ছে। তো এই জন্য আমাদের পেশেন্টের অ্যান্টিজেন অ্যান্টিবডি এক্সপোজারটা বেশি হয়ে যায় এবং পাশাপাশি তাদের রিয়েকশনের রেটটা খুব বেশি হয়ে যায়, ইভেন পেশেন্টের মারাও যাচ্ছে। মানে আমাদের কাছে রিপোর্ট আসছে একদম খাঁটি বাংলা ভাষায় হচ্ছে, প্রথমে যাই সিমটম হোক, তার হবে জ্বর হবে, ব্যথা হবে, হ্যান ত্যান, আলটিমেটলি তার কিডনিটা নষ্ট হবে এবং শেষ পর্যন্ত মানে 2টা হতে পারে, একটা হচ্ছে সে কিডনি নষ্ট হবে আর একটা হচ্ছে সে মারা যাবে। অর্থাৎ এক গ্রুপের রক্ত অন্য গ্রুপে দিলে হিমোলাইটিক রিয়াকশন হয়। মিশ্রিত রক্ত মানে একসাথে একাধিক অ্যান্টিবডি। এই প্রক্রিয়ায় কখনো ঘন্টায়, কখনো মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে মানুষের। একটি ব্যাগে একাধিক গ্রুপের রক্ত মিশে গেলে মৃত্যু ঝুঁকি শতভাগ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জীবন বাঁচাতে অপরিহার্য যে রক্ত, সেই রক্ত নিয়েই এমন মরণ খেলায় মেতে থাকা সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে শাখা বদলের মতো নামমাত্র সাজা দেয়া হয়েছে। এই প্রশ্নের কোনো জবাব না পেলেও পরিস্থিতির কিছুটা পরিবর্তনের কথা জানালেন বিভাগীয় প্রধান। আপনি সবুজ করেছেন কিনা বা আপনি এগুলো নিয়ে কোনো কাজ করেছেন? হ্যাঁ, আমি আমার এখানে যা কিছুই হয় আমি পরিচালক স্যারকে জানাই এবং পরিচালক স্যারই ওই অনুযায়ী হ্যাঁ অ্যাকশন নিয়েছেন এবং এটার সত্যি কথা বলতে এটার রেজাল্ট বা এটার উপকার আমি পাচ্ছি। অন্যদিকে হাসপাতালের অভ্যন্তরে ঘটে চলা ভয়ঙ্কর এসব ঘটনার কোনো খবরই যায় না স্বাস্থ্য অধিদপ্তরে। রক্তের নামে মানুষের শরীরে বিষ ঢালার অপরাধে গুটি কয়েক কর্মচারীকে শোকজ করার বিষয়েও কিছুই জানেন না স্বাস্থ্যের কর্তারা। বাংলা এডিশনের হাতে থাকা শোকজ লেটারে উল্লেখিত অপরাধের ধরন জেনে রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন অধিদপ্তরের এই কর্মকর্তা। আমি অ্যাকচুয়ালি যে বিষয়টা আপনি আমার সামনে উত্থাপন করেছেন, আমি আসলে আই এম সারপ্রাইজড। আমি আসলে অবাক এবং আমি খুব কি বলা যায় যে একেবারে জনস্বাস্থ্য বিবেচনায় যদি আমরা চিন্তা করি, এটা আমার কাছে একটা অসম্ভবের কাছাকাছি একটা ঘটনা বলে মনে হচ্ছে। কিন্তু যেহেতু আপনি কিছু ডকুমেন্টস আমার সামনে উত্থাপন করেছেন,
যে এই ধরনের অভিযোগ আছে এবং অভিযোগের ভিত্তিতে কিছু পদক্ষেপও গৃহীত হয়েছে। সেটা হলো যে আসলে এক ব্যাগ থেকে বিভিন্ন ব্যাগ থেকে রক্ত নিয়ে একটা ব্যাগ তৈরি করা, সেখানে আবার রক্তের পরিমাণ বাড়ানোর জন্য স্যালাইন মিশিয়ে রক্তের পরিমাণ বাড়ানো, আবার মানুষের শরীরে এটা ঢুকানো, আবার কখনো কখনো রক্ত বেশি করে তুলে সেখান থেকে আবার অন্য ব্যাগে ট্রান্সফার করা, এই জিনিসগুলো এগুলো অত্যন্ত বিপজ্জনক এবং মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ একটা কাজ। কারণ মানুষের রক্ত না, শুধু শরীরের যে কোনো টিস্যু যদি আমরা গ্রাফট করতে চাই তাহলে কিন্তু তার ম্যাচিং লাগে, গ্রুপিং ম্যাচিং লাগে, টিস্যু ম্যাচিং লাগে। ব্লাড ট্রান্সফিউশন তো আরও সফিস্টিকেটেড এবং ডেলিকেট একটা ইস্যু। এইখানে যদি গ্রুপিং যদি মিসম্যাচড হয় তাহলে রক্ত শরীরে কী পরিমাণ ঢুকলো তার উপর নির্ভর করে জীবনের হানি পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঘটার সম্ভাবনা খুব বেশি। সুতরাং এই ধরনের অপরাধ যদি সংগঠিত হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা যথাযথ গুরুত্বের সাথে এটা দেখা জরুরি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আপনার কাছে শোনার আগে আসলে এই ইস্যুটা আমি আসলে অবগত ছিলাম না, আমি আপনার কাছে এটা জানলাম এবং যে ডকুমেন্টসগুলো এটা আপনি দিলেন, আমি ডেফিনেটলি এটা আমি আমার হাসপাতালের এই অধিদপ্তরের যিনি হাসপাতালের পরিচালক আছেন আমি তার সাথে এটা শেয়ার করব, সো দ্যাট হি ক্যান লুক ইনটু দ্য ইস্যু। আর আইনজীবীরা বলছেন মানুষের প্রাণঘাতী এমন অপকর্ম রীতিমতো ফৌজদারি অপরাধ। বদলিতে দূরের কথা, চাকরি থেকে শুধু বরখাস্তই নয়, হাসপাতাল প্রশাসনেরই উচিত প্রমাণিত এসব অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করা। এটি তো এখন ডাইরেক্টর সাহেবকে শোকজ করার সময় এসে গেছে। আমরা গুড ফেইথে ভাবি উনি হয়তো এটাকে নর্মাল মনে করেছে। দুর্ভাগ্য, উনি বুঝতে পারেননি যে একটা ফৌজদারি অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। কারণ এই যে কিছু প্রফেশন আছে, কিছু জায়গা আছে, এটা একদম মানবিক বিষয়, তাই না? তো যেখানে রক্তের, এবং আপনার তথ্য মতে এবং কাগজও দেখছি তারা স্বীকারও করেছে, তো সেখানে সাজার ক্ষেত্রে নেয় নানা রকম, কিন্তু তাদেরকে চাকরিতে রেখে আরেক ডিপার্টমেন্টে দেওয়া, এটি তো কোনো গুড অ্যাডমিনিস্ট্রেশন হলো না। এখন তো আমি মনে করি আমাদের সবার বলা দরকার, ডিজি হেলথ এত বড় অফিস, তারা কি করছে? এবং এই অধ্যাপিকাকে ধন্যবাদ যে উনি চিহ্নিত করেছে, আমরা তাকে স্বাগত জানাই, কিন্তু এইটুকু করলে হবে না। ওনার এখন ডিজি হেলথকে জানাতে হবে এবং ডাইরেক্টর সাহেবকে পার্সু করতে হবে যে ট্রান্সফার ইজ নট দ্য সলিউশন। এটা তো তারা শৃঙ্খলা ভঙ্গ না, তারা ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমি অনুরোধ করব, স্বাস্থ্যমন্ত্রী যদি সুস্থ থাকেন, উনি আছেন বাংলাদেশে, হ্যাঁ, তো ওনার উচিত এইটাকে তদন্ত করে এবং এরকম সমস্ত হসপিটালে, বিশেষ করে এই যে ব্লাডের যে বিষয়, রক্ত সরবরাহ, এটা কিন্তু মানুষের সবচেয়ে অন্তিম মুহূর্তে লাগে, সেটা নিয়ে দেখেন আমাদের। এবং এটা আরেকটি প্রমাণ হয়, আপনি তো বিদগ্ধ সাংবাদিক, বলতে পারবেন, নৈতিক মূল্যবোধের অবক্ষয় না, মূল্যবোধ ধ্বংস। থ্যাংক ইউ। অনতিবিলম্বে তদন্ত কমিটি করে মেডিকেল কলেজ হসপিটালের ডাইরেক্টরের উচিত ফৌজদারি মামলা করা এই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে। এবং তার শুধু এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট না, তাদের যারা সুপারভাইজার ছিল, ওই ডিপার্টমেন্টের স্টোর কিপাররা ছিল, যারা ব্লাড এগুলো মেনটেন করে, সমস্তকে তদন্ত এবং বিচারের আওতায় আনা। রক্ত নিয়ে যেমন ভয়ঙ্কর সব অপরাধ ঘটছে, তেমনি একদল চিকিৎসক ও বিশেষজ্ঞ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসপাতালটিকে আরও জনবান্ধব ও প্রকৃত সেবাদান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। তাদেরই একজন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ফাহমিদা জানান, দালালরা নানা ভ্রান্ত তথ্য দিলেও রক্তের সব পরীক্ষা নিরীক্ষা হাসপাতালেই হয় এবং বর্তমানে কোনো রক্তের সংকটও নেই। আমাদের ব্লাড ব্যাংক মোটামুটি একদম স্বয়ংসম্পূর্ণই বলতে পারেন। আর এখন হচ্ছে আপনার সমস্ত মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক প্লাস বিভিন্ন ইনস্টিটিউশনে যে ব্লাড ব্যাংক বা ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট একদম স্বয়ংসম্পূর্ণ, যেমন আপনার ইনস্ট্রুমেন্ট তেমনি রিয়েজেন্ট তেমনি স্পেশালিস্ট, কাজে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। কোনো পেশেন্টেরই বা ব্লাড রিলেটেড কোনো টেস্টের জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। আর এখানে তো অনেক কম খরচ হয়। বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত ও রক্ত সম্পর্কিত সকল পরীক্ষা নিরীক্ষার আধুনিক ব্যবস্থা রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীরা রোগীর স্বজনদের হাসপাতালের ব্লাড ব্যাংক থেকেই রক্ত সংগ্রহ করতে সচেতন করলে অনেকটাই সুফল মিলবে বলেও মনে করেন
এই চিকিৎসক। কেউ কখনো বলে না যে তাহলে ভালোটা কোথায় পাবো, তাই না? সবাই শুধু ওইটুকু বলে, কিন্তু কেউ প্রচার করে না যে তাহলে ভালোটা কোথায় গেলে ভালোটা পাওয়া যাবে। তো আপনারাও যদি ওরকম একটু প্রচার করেন যে না, তোমরা সব ইনস্টিটিউটের ব্লাড ব্যাংকে যাও, ওখানেই তোমরা সেফ ব্লাডটা পাবা, এটা হচ্ছে আপনারা যদি প্রচার করেন। আর আমি তো আমাদের এখানে একটা বললামই যে আমাদের যেমন আমি সামনে দাঁড়িয়ে আছি, পেশেন্ট হয়তো আসছে, এসে বলছে যে আচ্ছা ব্লাড ব্যাংকটা কোথায়, তখন দালাল বলছে না এখানে কোনো ব্লাড ব্যাংক নেই, তার মানে আমাদের ব্লাড ব্যাংকের কোনো চিহ্ন নেই। তো আমি পরিচালক স্যারকে বলছি যে ব্লাড ব্যাংকটা কোথায়, আপনি আমাকে ওইটার একটা দিয়ে দেন যাতে পেশেন্ট বোঝে যে ব্লাড ব্যাংকটা কোথায়। আর আমার যতটুকু সম্ভব আমি সব ওয়ার্ডে নিজেই গেছি, যাওয়ার পর ওনাদেরকে বললাম যে মানে বাইরের ব্লাডের সাথে আমাদের ব্লাডটা অনেকটা আপনার ব্যবসায়ীদের মতো আর কি, যে বাইরের ব্লাডের কী ক্ষতি হয় আর আমাদেরটা কীরকম, ওগুলো বললাম। এবং আপনারা একটু কষ্ট করে শুধু এইটুকু করেন যে এনশিওর করেন যে পেশেন্টদেরকে যে তোমরা ব্লাড ব্যাংক থেকে ব্লাড আনো, বাইরে থেকে ব্লাড এনো না, বাইরের ব্লাডটা আমরা ইউজ করবো না। সরেজমিনে দেখা গেছে দিনভর অসংখ্য মানুষ রক্ত বিতরণ ও সংগ্রহ করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ থেকে। সময় নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করছেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা। এখানে আমরা খুব এই যে রুমটা হচ্ছে ডোনার সিলেকশন রুম, এই রুমে আমরা প্রত্যেকটা ডোনারকে ভালো মতো ক্রস চেক করি যে উনি রক্ত নির্বাচনের ক্ষেত্রে উপযুক্ত কিনা। উনি যদি উপযুক্ত হন তবেই আমরা ওনাকে নির্বাচন করি এবং তারপরে ওনারা টাকা জমা দিয়ে, ক্রস ম্যাচিংয়ের টাকা জমা দিয়ে এবং রক্ত দেন, ডোনেট করেন, এবং সেটা ক্রস ম্যাচিং স্ক্রিনিংয়ের পরেই এই পেশেন্ট পার্টির হাতে পায় আর কি রক্তটা, তার আগে না। এই 6.5 ঘন্টার মধ্যে কমপক্ষে 200+ আসে এই 6.5 ঘন্টার ভিতরে। তাহলে 24 ঘন্টা যেহেতু খোলা থাকে, অনেক ডোনার আসে আমাদের। সাদা রক্তের দাম বেশি, পরীক্ষা করতে অনেক টাকা লাগে, প্রচুর সময় নেয় ডাক্তাররা, অথচ রক্তদাদুর কাছে গেলে কয়েক মিনিটেই হয়ে যায় সমাধান। এমন সব বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রোগী ও স্বজনদের প্রলুব্ধ করে হাসপাতালের ভেতরে ওঁত পেতে থাকা দালাল চক্রের সদস্যরা। তাদের এসব কথায় বিভ্রান্ত না হয়ে সরকারি ব্যবস্থাপনায় ব্লাড ব্যাংক বা ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে যোগাযোগ করতে আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমি দেখি যে আগে তো শুধু বাইরের কিছু মানে পুরুষ দেখতাম, এখন থেকে মহিলারাও এই কাজে চলে আসছে, মানে এখান থেকে পেশেন্ট নিয়ে ওরা বাইরে চলে যায়। তো আমি ডাক্তারদের বলি যে শোনেন, বাইরে তো কোথাও আসলে প্লাজমা সেপারেটর করার, মানে বাইরে বলতে আমাদের হাসপাতালের বাইরে যে ছোট ছোট ব্লাড ব্যাংক, তো ওখানে তো প্লাজমা সেপারেট করার কোনো মেশিন নেই। তার মানে আপনারা বাইরে যেতে থেকে প্লাজমা নামে যে জিনিসটা আনছেন সেটা কিন্তু প্লাজমা না, সেটা এমন হতে পারে সেটা নর্মাল স্যালাইনই আপনি নিয়ে আসছেন, যার জন্য আপনি যখন পেশেন্টকে দিচ্ছেন আসলে মানে পেশেন্টের কোনো লাভ হচ্ছে না। জীবন বাঁচানোর রক্তই যদি মৃত্যুর ফাঁদে পরিণত হয়, তবে প্রশ্ন জাগে মানুষের ভেতরকার অমানুষটাকে কে থামাবে? ঢাকা মেডিকেল কলেজের দেয়াল জুড়ে তাই আজও রক্তের দাগ শুকায় না, শুকিয়ে গেছে শুধু মানবতার রংটা। নীরবে এই মৃত্যু বাণিজ্যের বিচার চায় রক্তদাতা, রোগী, স্বজন সহ দেশের প্রতিটি মানুষ। রাকিব জুয়েল, বাংলা এডিশন।